আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের হোম টেক্সটাইল শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিটিটিএলএ MEA এর সাবেক প্রেসিডেন্ট এম শাহাদাত হোসেন সোহেল। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি যে হোম টেক্সটাইল এই পুরো সেক্টরে ট্রাম্পের ট্যারিফের সুবিধাজনক অবস্থানে থাকার পরে কোনো উন্নতি হয়েছে কিনা অথবা কোনো ধরনের চেঞ্জেস আসছে কিনা? আপনি যেটা বললেন দৃশ্য তো সেটাই হবে আগামী 1 মাস 2 মাস 6 মাস পরে। সেই ইম্প্যাক্টটাই হবে যে ট্রাম্পের ট্যারিফ দেওয়ার কারণে আমরা এখন যদি আমাদের কম্পিটিটর যারা ছিল এবং কম্পিটিটরের মধ্যে ইন্ডিয়া আমাদের কম্পিটিটর হয়ে গেছিল, যেটা আমাদের কম্পিটিটর 5-7 বছর আগে ছিল না। এখন আমাদের কম্পিটিটর হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক ছোট মাঝারি টাইপের যেই আমাদের হোম টেক্সটাইলের এগুলি ছিল ওখানে কম্পিটিশন করতেছিল। এখন ইন্ডিয়া বাদ, চায়না বাদ, তাহলে এখন আছি আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। আপনি যদি কম্বোডিয়া, ভিয়েতনাম ধরেন, ওরা কিন্তু আমাদের সাথে এরকম কম্পিটিশনে নাই। তাইলে আমরা যে কজনা আছি, আপনি টার্কি বলতে পারেন, টার্কি হাই এন্ডে, তাইলে ট্যারিফের কারণে আমাদের দেশে ব্যবসা বাড়বে সেটা সত্যি, কিন্তু এখনও সেই জিনিসটা সেটেল ডাউন করতে সময় লাগতেছে। বায়াররা সময় নিচ্ছে দেখতে, কারণ এরা তো 4 মাস 5 মাসের জন্য অর্ডার দিয়ে রাখে। সেই অর্ডারগুলি উঠে আসলে তখন দেখবে যে ওদের ডিউটি স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে। বাংলাদেশের অফার সম্ভাবনা আছে, এটা সত্যি। আপনি যেটা বললেন তুরস্ক হচ্ছে হাই এন্ড প্রোডাক্টে, তাহলে কি আমরা মিড এন্ড লো রেঞ্জে আছি? না, আমরাও হাই এন্ডে আছি। তুরস্ক আপনার ওভারঅল আপনি যদি ওদের যা ইন্ডাস্ট্রি আছে, আপনি এটা হোম টেক্সটাইলে যেই সেক্টরে বলেন না কেন, ওরা হাই এন্ড প্রোডাক্ট করে। আচ্ছা, হাই এন্ড প্রোডাক্ট করে, এটা হয়তো ট্রেডিশনালি ওরা ওইদিকে গেছে অনেক বছর ধরে টেক্সটাইল করতে। আমরাও আছি, আমাদের ভালো ভালো বড় বড় ইন্ডাস্ট্রি যারা, আমরাও হাই এন্ডের প্রোডাক্ট করি। আমরা মিড এন্ড, হাই এন্ড, লো এন্ড। আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা লো এন্ড প্রোডাক্টও করি। লো এন্ড, মিড এন্ড, হাই এন্ড, এইটাই। আমাদের দেশে আরও ইন্ডাস্ট্রি হলে আরও ভালো হবে। জি, আরও ইন্ডাস্ট্রি হলে আরও ভালো হবে। কোন কোন সেক্টরে আসলে এই যে লো, মিড, হাই, কোন ক্ষেত্রে সম্ভাবনাটা সবচেয়ে বেশি একটু যদি বলতে? যেমন আমি বলি, তৈরি পোশাক শিল্পে আমাদের লো এন্ড মিড রেঞ্জে কিন্তু আমাদের আধিপত্য রয়েছে। এই ক্ষেত্রে হোম টেক্সটাইলে কি ওরকম স্পেশালিটি রয়েছে? হোম টেক্সটাইলে আপনি মেশিনারি সব এক। এখন হাই এন্ডের প্রোডাক্টের জন্য এটা হচ্ছে মাইন্ডসেট, মেন্টালিটি এবং কমপ্লায়েন্স ফ্যাক্টরি করা, যেটার জন্য আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। হাই এন্ডের প্রোডাক্ট বলতে ওয়ালমার্ট অথবা জেসিপেনি এ ধরনের কাস্টমার, আইকিয়া, এরা যে খুব হাই এন্ডের প্রোডাক্ট করে তা না, মিড এন্ডের প্রোডাক্ট করে। কিন্তু এদের সাথে কাজ করার জন্য বিশাল ভলিউম, মিলিয়ন পিস করে এবং $1 মিলিয়ন করে। তাদের সাথে কাজ করার জন্য যেটা করতে হয়, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি করতে একটা ফ্যাক্টরিকে অলমোস্ট $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট করতে হয়, হুইচ ইজ ভেরি বিগ ফর এনি এন্টারপ্রাইজ। তো এই জন্য আমি যেই কারণে বললাম যে আমরাও হাই এন্ড প্রোডাক্টে আছি। এবং টার্কিতে এটা প্রথাগতভাবে যেটা হয়ে গেছে, ওদের ছোট মাঝারি ইন্ডাস্ট্রি, ওদের তো ইন্ডাস্ট্রিয়াল জোনগুলি এরকম, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ প্রিন্টিং ফ্যাক্টরি ইটসেলফ। আরেকজনের প্রিন্টিং আছে, আরেকজনের ডাইং আছে, আপনার স্টিচিং আছে, সব উইদিন 1 কিলোমিটারের মধ্যে। আমার যে অভিজ্ঞতা, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা দেখেছি আমি, ইভেন এমন সামনের দরজায় হচ্ছে প্রিন্ট করছে, উল্টো দিকের দরজায় উইভিং হচ্ছে, এইখানে আপনার উইদিনে আপনার 100 মিটার রেডিয়াসের মধ্যে সবকিছু। তো আবার এই সেটআপ বাংলাদেশে কি হবে আদৌ, অথবা হওয়া সম্ভব কি? খুবই সম্ভব। আমাদের দেশে এটা, আমাদের যে ইপিজেডগুলি হয়েছে, আমাদের গার্মেন্টস টার্গেট করে হয়েছিল এবং অন্যান্য ইন্ডাস্ট্রিও হয়েছে। আমাদের দেশে যদি আমি যেটা বলছিলাম যে ইনভেস্টমেন্ট যদি আসে, যেমন টার্কিতে আপনি ডেনিজলি একটা জায়গা আছে, ওইখানে রাস্তা মেইন হাইওয়ের দোনো পাশে হচ্ছে 16 কিলোমিটার রাস্তার দোনো পাশে উইভিং ডাইং স্টিচিং। যার যেটা দরকার, সবাইকে সব ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। ছোট ইনভেস্টাররাও
আপনার প্রিন্টিং করে উইভিং করে নিজের কাছে নিয়ে আসলো, শিপমেন্ট করলো। যার পুরো আছে তো সে পুরো আছেই। তো আমাদের দেশে এই ফ্যাসিলিটিটা হবে। ইপিজেডগুলি যে সরকারে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারকে উদ্যোগী হয়ে মানুষকে ইনফ্রাস্ট্রাকচারটা করে দিতে হবে। ইনভেস্টরের অভাব নাই। আপনি যদি, আমি সবসময় এই কথাটা বলি, লাল ফিতার দৌরাত্ম্য থাকবে না, আপনার কাস্টমসের অত্যাচার থাকবে না, এই গভর্নমেন্ট অফিসের অত্যাচার থাকবে না। মানুষ ইনভেস্টমেন্ট করার জন্য, মানুষের যা টাকা আছে সে টাকাটা নিবে কোথায়? কারণ ব্যাংকে রাখলে তো সে পাচ্ছে 12% অথবা 7%, 8%। তাইলে ব্যবসায়ী হওয়ার জন্য অনেকেই আগায় আসতে চায়, কিন্তু অত্যাচারের কারণে, আপনি শব্দটা আমি একদম ডেলিভারেটলি বলছি, অত্যাচারের কারণে মানুষ আসতে চায় না। কি ধরনের অত্যাচার আপনি একটু আগে বললেন, যদি আরেকটু বিস্তারিত ভাবে বলেন যে আসলে আপনারা কি কি প্রবলেম ফেস করছেন? এখন আপনি বিস্তারিত, যেমন আমি বলি, আমি ভদ্রে আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবদেরকে, আমি এখন একটু আগে বাণিজ্য সচিবের ওখান থেকে আসলাম, অন্য ধরনের মিটিং ছিল এই জন্য বলতে পারি না। আমার বাণিজ্য উপদেষ্টাকেও আমি এবং সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অনেক বড় একটা কাজ করেছেন। ট্রাম্পের সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ 3 মাস 4 মাস গিয়ে টেরিফে আলোচনা করে আমাদের প্রধান উপদেষ্টা ইন্টারফেয়ার করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। আপনারা বিউটিফুল একটা জিনিস করেছেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা হতো, ট্রাম্প যখন আমাকে 30% দিয়েছে তখনই আমরা হোমওয়ার্ক করতাম। কি জানেন, আমাদের হোমওয়ার্কটা সবচেয়ে বড় কাজ হতো, প্রধান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, এনবিআর এর চেয়ারম্যান, কমার্স সেক্রেটারি মিলে সবাইকে এক টেবিলে ডেকে আজকে থেকে ইনকাম ট্যাক্স, কাস্টমস, চিটাগং কাস্টমস, এআরও, কমিশনার, কারো দৌরাত্ম্য থাকবে না, জিরো টলারেন্স। কোন আমি আপনাকে এইটা হিসাব দিয়ে বলতে পারি, আপনি যদি এই আমার দেশে দুর্নীতি, যদি আপনি এক্সপোর্টের ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে, কমার্শিয়াল এর কথা আমি বলছি না, আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে যদি আপনি দুর্নীতিটা বন্ধ করতে পারেন, এখান থেকে 6 থেকে 7%, অনেকে বলে আরো 12% বেরিয়ে আসবে, আমি বলি 8% বেরিয়ে আসবে। আমার তো ট্রাম্পের 30% দিল, আমার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। বর্ধিত শুল্ক 20% বাংলাদেশের জন্য, মানে কম্পিটিটিভ অ্যানালাইসিসে বাংলাদেশ ভালো আছে, আর এর আগে অন এন এভারেজ 15-16% ছিল। সেই হিসেবে আপনি মিন করছেন যে বর্ধিত শুল্ক 20%-এর কথা বলছেন। আপনি যেটা বললেন যে আসলে এই দুর্নীতিটা রোধ করা গেলে, এটা কিন্তু অনেক দিন যাবত অনেক ব্যবসায়ীদের কাছ থেকে শুনছি, অনেক দিন যাবত, কিন্তু দৃশ্যত কোনো আসলে আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না। এখানে ল্যাকিংসটা কি, সদিচ্ছার অভাব নাকি আসলে? অবশ্যই সদিচ্ছার অভাব। কিছু, ইটস নট এ রকেট সায়েন্স, এটাকে কিচ্ছু করার দরকার নেই। আপনি, আমার শুনতে খারাপ শোনা যায়, রাষ্ট্রের কর্মচারী হয়ে মতিউর রহমান হয়েছে, আমরা দেখেছি ছাগলকাণ্ডে মতিউর রহমান, শত শত মতিউর রহমান হয়েছে। আপনি চিন্তা করেন, আমরা 18 কোটি মানুষের দেশ, সরকারি কর্মচারী যদি হয়, আমার কাছে তথ্যটা পুরা নাই, আমরা ধরে নেই 21 লাখ, কেউ বলে 21 লাখ, কেউ বলে 24 লাখ সরকারি কর্মচারী। তার থেকে স্কুল মাস্টার, হাই স্কুলের মাস্টার, বিএডিসি, কৃষি ডিপার্টমেন্ট চাকরি করে, এদেরকে 7-8 লাখ বাদ দেন, সৎ অফিসার বাদ দেন, মনে করেন আরো 5 লাখ মানুষ সৎ তো আছে, অনেক মানুষ। 5 লাখ এবং 7 লাখ 12 লাখ, 21 লাখের মধ্যে 12 লাখ গেলে কত? 7 থেকে 8 লাখ, 8 লাখ মানুষ। এর মধ্যে অনেক ডেস্ক আছে যারা ঘুষ খাইতে পারে না। তার মানে সর্বসাকুল্যে 5 লাখ লোক, 5 লাখ সরকারি কর্মচারী, সরকারি চাকুরে, সরকারি চাকুরে, আমলা বলবো না, কারণ এটা অন্নদা শঙ্করের ভাষায় হচ্ছে সরকারি চাকুরে। এবং আমাদের সত্যি কথা হচ্ছে, রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রের 5 লাখ কর্মচারী, 18 কোটি মানুষকে দুর্নীতিগ্রস্ত বলেন, ব্যতিব্যস্ত বলেন, অসম্মানিত বলেন, যেভাবে বলেন না কেন বানায় রাখছে। আমরা এটা না, গত সরকার পারছে, আমার স্যার প্রধান উপদেষ্টা পারতেছে না কেন আমি জানি না, কোথায় বটলনেক? কেন আমি বাড়ি পাঠাই দিলে, যে দুর্নীতি করবে তাকে বাড়ি পাঠাই দিলে সমস্যা কি? রাষ্ট্র বিচার ব্যবস্থার সাথে আপনি একটা বৈঠক করে যে ভাই আমি একে বাড়ি পাঠাই দিব, আপনি রাষ্ট্র বিচার ব্যবস্থায় সাহায্য করবে যে এরা দুর্নীতিগ্রস্ত, এরা প্রমাণিত। এখানে রকেট সায়েন্সের অথবা আপনি এত বড় লম্বা ইনভেস্টিগেশনের করার দরকার নাই। জি, আপনি তো আপনার রিচ আছে সব দপ্তরে, আপনি বাণিজ্য সচিবের কথা বলছিলেন, এক্ষেত্রে আপনারা কি জানিয়েছেন? অথবা ফর্মালি কিন্তু আসলে কেউ অভিযোগ করতেও দেখা যায় না কেন সচরাচর? আসলে ভয়ে নাকি আসলে? ভয়ে না, এই আমি বলি, আমি বাণিজ্য সচিবকে বলি নাই, আমি এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে এভাবে বলেছি, স্পেসিফিক ওনাকে আমি টেক্সট করে পাঠিয়েছি, কত টাকা চাচ্ছে, কিভাবে চাচ্ছে, কোন দিন চাচ্ছে, কোন অফিসে বসে চাচ্ছে, কোন ওয়্যার হাউসে বসে চাচ্ছে, সব পাঠিয়েছি।
পাঠানোর পরে উনি কি করেছেন উনি আমাকে জানান নাই। আমি একজন সাধারণ ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে, একজন বিজনেস অ্যাসোসিয়েশনের হিসেবে উনি আমাকে জানানো উচিত ছিল। একজন আরও একটা ডকুমেন্ট বাংলাদেশের, আমাদের আপনি যখন কথা একটু লম্বাচড়া হয়ে যাচ্ছে, বাংলাদেশে যাদের বন্ড আছে তাদের শিপমেন্টগুলি গেলে ওরা এক্সপোর্ট হিসেবে ট্রিট করে। আচ্ছা। তো বিজিএমইএ, বিকেএমইএ এবং টেরিটাওয়াল মিলে আমাদের প্রায় 1152টা ফ্যাক্টরি আছে যাদের বন্ড লাইসেন্স নাই, এবং আমি এটার বন্ড লাইসেন্স না করার পক্ষপাতী এবং বিরোধিতা করছি অনেক বছর ধরে। কেন? আমার দেশে যদি আমার সুতা পাওয়া যায়, আমার দেশে যদি আমি বাটন পাওয়া যায়, আমার দেশে যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইড পাওয়া যায়, আমার দেশে যদি আমি সব কিছু পাই, আমি কেন বিদেশ থেকে আনবো? বিদেশ থেকে আনলে আমার বন্ডে ঢুকানোর প্রশ্নই আসে। আমি যদি আমার স্কোয়ার থেকে সুতা কিনতে পারি, আকিস থেকে সুতা কিনতে পারি, আমি যদি আমার ফ্রেশ থেকে হাইড্রোজেন পারঅক্সাইড কিনতে পারি, আমি অমুক থেকে বাটন কিনতে, আমার তো বন্ড করার দরকার নেই। অন্য দেশের উপর ডিপেন্ডেন্সিও কমে যায়। তাইলে আমি সেই এক্সপোর্টটা করার সময় কেন আমাকে বন্ড করতে হবে? এবং আমি বলেছি, আমি বন্ড করা মানে, শব্দটা খারাপ শোনায়, শকুনের মুখে গিয়ে পড়া। আমি শকুনের মুখে পড়বো কেন? এই শব্দটা বারবার আমাদেরকে বলতে হচ্ছে এই কারণে, দুর্নীতির, আপনি কাস্টমসে দুর্নীতিটা বন্ধ করেন না, মানুষ এক্সপোর্টার হিসেবে আগায় আসবে, মানুষ বিনিয়োগ করার জন্য বসে আছে। জি, আমরা কোথায় কোথায় বিনিয়োগ করার জন্য বসে আছে সেটা নিয়ে আরো আলোচনা করব, আর দেশে কি কি উৎপাদন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে আছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর আমরা আবারও অতিথির সাথে আলোচনায় ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে হোম টেক্সটাইল শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বিটিটিএল এমইএ এর সাবেক প্রেসিডেন্ট এম শাহাদাত হোসেন সোহেলের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। সাদাত ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি প্রথম আমি দেখেছি যে বন্ডেড ফ্যাসিলিটিসের বিপক্ষে অবস্থান করছেন এবং আপনার যথেষ্ট যুক্তি রয়েছে। সব ধরনের